অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরে আছো। এই করোনার সময়টাতে তোমরা নিরাপদ থাকার জন্যই তোমাদের স্কুল বন্ধ, এই জন্যই তোমরা ঘরে আছো। আমাদের সাথে তোমাদের সাক্ষাৎ হচ্ছে না, সরাসরি ক্লাস হচ্ছে না, কিন্তু পড়াশোনা তো আর থেমে থাকে না, সেটাকে চালিয়ে যেতে হবে। তোমাদের পড়াশোনাকে সচল রাখার জন্যই আজকে তোমাদের সাথে ক্লাস নিতে চলে আসলাম। তাহলে চলো শুরু করা যাক। আমি কানিজ ফাতিমা ইসলাম, সহকারী শিক্ষক গণিত, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত ক্লাস, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে কথা বলবো, পার্ট 1। তাহলে চলো, দেখো তো এখানে কি দেখা যায়। দেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 পর পর 4 বার গুণ করা আছে। এটা তুমি আরো অনেক যত সংখ্যক বার ইচ্ছা গুণ করতে পারো। যদি সেটা 100 বার গুণ করতে বলে, তাহলে আমাকে 100 বার এই 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে হবে। কত সময়ের ব্যাপার, এবং সেটা লেখা কষ্ট করো। সহজ করে লিখলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, যতটা সংখ্যক আছে গুণ করা আছে ঠিক ততটা সংখ্যা আমরা পাওয়ার হিসেবে দিয়ে দিব, অর্থাৎ 1 2 3 4 4 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এবার দেখো, এই যে 2টাকে আমরা কি বলছি? 2টার নাম হচ্ছে বেস, ঠিক আছে, অথবা ভিত্তি। আর এই 4কে কি বলছি দেখো তো? 4কে বলছি ঘাত, পাওয়ার, আর কি বলা যায়? সূচক। এই তো, এটা তোমরা শিখে এসেছো, ক্লাস 6 এ প্রথম জেনেছো, 7 এ কিছু করেছো, কিন্তু সূচক আমরা করব এই ক্লাস 9 এ। তাহলে চলো আমরা শুরু করি। সূচক সূচক কাজগুলো করতে হলে, আমাদের প্রবলেম সলভ করতে হলে আমাদের কিছু নিয়ম জানতে হবে। চলো তো সূত্রের সাহায্যে আমরা সূচকের নিয়মাবলী জেনে আসি। এই যে ঘাত এবং ভিত্তি, এর সমন্বয়ে যে রাশি সেটাই হচ্ছে আমাদের সূচক আসলে। আচ্ছা, সূচক এই পার্টটা শেষে তোমরা যেই যেই জিনিসগুলো জানতে পারবে, করতে পারবে, সেটা একটু দেখে নিই। মূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে, সূচকের নিয়মাবলী ব্যাখ্যা করতে পারবে, সূচকের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই যে একটু আগে যেটা বলেছিলাম, সূচক ও ভিত্তি সংবলিত রাশিই হলো সূচকীয় রাশি। ঠিক আছে, তাহলে আমরা সূচকীয় রাশি পেতে হলে সূচক থাকতে হবে এবং একটা ভিত্তি থাকতে হবে। আচ্ছা, তারপর দেখি তো। আচ্ছা, এই যে আমরা বললাম ভিত্তি এবং সূচক থাকতে হবে তবে সূচকীয় রাশি হবে, সেটাকে আমরা সাধারণভাবে কিভাবে লিখতে পারি দেখি তো। এই যদি কোনো বাস্তব সংখ্যা হয় এবং সে যদি শূন্যের সমান না হয়, এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমরা সূচকীয় রাশিকে কিভাবে লিখতে পারি চলো দেখি। আমরা এই a কে পর 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 গুণ করতে পারি, তুমি যত সংখ্যক বার গুণ করতে চাও। এখানে আমরা যেহেতু n ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছি, সূচক আকারে লিখবো, সেজন্য আমরা a কে n সংখ্যক বার নিলাম। এই ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে মাঝখানে আরো অনেক a আছে। তাহলে একে আমি সংক্ষেপে কিভাবে লিখতে পারি দেখো। কয়টা সংখ্যা হলো আমার? 1 2 3 4 আপ টু n সংখ্যক। তাহলে আমরা লিখতে পারি এটা থেকে a টু দি পাওয়ার n। আগে আমরা বলেছি যে এই যে 2 বলেছিলাম, যতবার তুমি গুণ করবে ঠিক তত সূচক হিসেবে পাওয়ার হিসেবে যাবে, সেজন্য আমি বলেছি এখানেও আমরা n সংখ্যক বার, যেহেতু আমাদের বেস বা ভিত্তির উপরে আমাদের সূচকটা হবে n। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এই হলো আমাদের সাধারণভাবে সূচকীয় রাশি। এখানে a যে কোনো সংখ্যা হতে পারে, n যে কোনো সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা। সূচক আমাদের ধনাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হতে পারে, আমাদের মূলদ অমূলদ সংখ্যাও হতে পারে। তবে তোমাদের এই মাধ্যমিক লেভেলে আমরা মূলদ সূচক নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখি নেই সূচকের সূত্রাবলী। সূচকের সূত্রাবলীতে প্রথমেই যেটা থাকছে আমাদের গুণ। আচ্ছা, গুণ করতে হলে কি একাধিক সংখ্যা হবে নিশ্চয়ই। তাহলে একাধিক সংখ্যা এখানে হচ্ছে সূচকীয় রাশি হতে হবে একাধিক। আমরা যে কোনো দুইটা সূচকীয় রাশি নিয়ে দেখি তো গুণ কি করলে করলে কি পাওয়া যায়। এখানে আমরা
দুইটা সূচকীয় রাশি নিয়েছি 2^4 এবং 2 কিউব গুণ করব সেটা, এই যে গুণ চিহ্ন দেওয়া আছে। তাহলে 2^4 মানে হচ্ছে 4টা 2 পরপর আমরা গুণ করব, এবং 2 কিউব হচ্ছে 3টা 2 পরপর গুণ করব। আমরা গুণ আকারে লিখে ফেললাম। তারপরে দেখো কি করা যায়। এখন এই 4টা 2 এবং 3টা 2 গুণে আমাদের কয়টা হলো, একসঙ্গে কয়টা গুণ হলো, 4 3 7টা। তাহলে এই 7টা 2 পরপর লিখবো, অনেক সময় লাগবে। সংক্ষেপে আমরা কিভাবে লিখতে পারি, আমরা আগেই জেনেছি যে গুণে আমরা দেখব, গুণ যেহেতু আছে 1 2 3 4 5 6 7, 7টা 2, তাহলে আমরা এখন 2^7। এখন দেখো তো এই 7 কে আমরা কিভাবে লিখতে পারি। 4 এবং 4 এবং 3 যোগ করলে কিন্তু আমাদের 7 হয়ে যাচ্ছে। এখন দেখো এই 4 এবং 3টা আমরা কোথায় পেয়ে যেতে পারি। এই সূচকীয় রাশির দেখো, প্রথম সূচকীয় রাশির যে সূচক অর্থাৎ পাওয়ার 4 এবং দ্বিতীয় সূচকীয় রাশির পাওয়ার 3, এই 4 এবং এই 3 দুইটা যোগ করলে আমাদের আমরা 7 পেয়ে যাচ্ছি। তাহলে হয়ে গেল আমাদের এই যে দুইটা সূচকীয় রাশিকে গুণ করার পর আমরা যেই রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 2^7, এবং সেটা হচ্ছে তার পাওয়ারগুলো যোগ করলে আমরা 2^7 পাচ্ছি। এখন এই 2 কে যদি আমরা যে কোনো বাস্তব সংখ্যা ধরি এই হিসাবে, এবং এই সূচকীয় রাশির দুইটা সূচককে আমরা প্রথমটাকে m এবং দ্বিতীয়টাকে n ধরি, তাহলে সূত্রটা কিভাবে আসে দেখি তো। এই যে দেখো, বাস্তব সংখ্যা যদি হয় আমাদের a ভিত্তিটা, এবং mn যদি যে কোনো স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে আমরা লিখতে পারি সাধারণভাবে a⁴m into a⁴n is equal to a⁴m plus n। তাহলে কি বন্ধুরা বুঝতে পেরেছো, যে কোনো দুইটা সূচকীয় রাশি গুণ করলে তার যে রেজাল্টটা হবে সেটা হবে বেজের একই রকম বেজ হতে হবে। অবশ্য এই একই রকম বেজের সূচক দুইটার যোগফলই হয়ে যাচ্ছে সেই সূচকীয় রাশির দুইটার গুণফল রেজাল্ট। তাহলে আমরা গুণের নিয়মাবলী শিখে ফেললাম। কি বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা পরবর্তী সূত্রে যাই। চলো দেখি, পরবর্তী সূত্র হচ্ছে আমাদের ভাগ। এবার চলো ভাগ, দুইটা সূচকীয় রাশির মধ্যে ভাগ হলে কেমন হয় আমরা একটু দেখি। এখানে দুইটা সূচকীয় রাশিকে আমি ভাগ হিসেবে নিয়েছি, 2^4 ভাগ হচ্ছে 2 স্কয়ার। আমরা একটু ভেঙে দেখাতে লিখেছি, 4টা 4, 2^4 মানে 4টা 2, এবং 2 স্কয়ার মানে 2টা 2। এখন দেখো, এখন এই উপরে 2টা 2 এবং নিচে 2টা 2 কাটা গেলে অর্থাৎ ভাগ গেলে আমাদের থাকে শুধু 2টা 2, অর্থাৎ 2টা 2 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 4। ঠিক আছে, 4 তো নাকি? বুঝতে পেরেছো? এখন এই 4 কে দেখো আমরা কিভাবে লিখতে পারি, 2 স্কয়ার। এখন 2 স্কয়ার কিভাবে আসে আমরা একটু দেখি আমাদের সূচকীয় রাশির সাথে। সেটা হচ্ছে 4 - 2 যদি করি তাহলে আমরা 2 স্কয়ারই পাই। এখন দেখো সে আগের গুণের মতোই এই 4 কোত্থেকে আসলো এবং 2 কোত্থেকে আসলো আমরা রিলেট করি। ঠিক আছে, এই যে প্রথম সূচকের পাওয়ার 4 মাইনাস দ্বিতীয় সূচকের পাওয়ার যেটা হরের সেটা হচ্ছে 2, দুইটা বিয়োগ করলে আমরা 2 স্কয়ার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি, কি দেখতে পাচ্ছি, যে দুইটা সূচকীয় রাশির ভাগ হবে সূচকীয় রাশির সূচকদ্বয়ের বিয়োগফল। ঠিক আছে, অর্থাৎ তার বেজ, কমন বেজের উপরে যে সূচকটা হবে সেটা হচ্ছে তাদের বিয়োগ। অর্থাৎ এটা যদি হয়, প্রথম যদি হয় m এবং এটা যদি হয় n, এবং বেজ যদি হয় a, তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়, a⁴m divided by a⁴n is equal to m minus n। যখন m greater than n, মানে হচ্ছে m যখন প্রথম সূচকীয় রাশি অর্থাৎ লবের সূচক যেটা হবে তার পাওয়ার অবশ্যই হরের সূচকীয় রাশির সূচকের পাওয়ারের থেকে বড় হতে হবে। এই শর্ত মতই আমরা ভাগের এই সূত্রটা পাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, ফাইন। তাহলে আমরা দেখি আবার কি, দেখো ভাগের মধ্যে আরো একটু শর্ত আছে, দুইভাবে আমরা ভাগের সূত্রটা পেতে পারি। এখন আগে যেমন আমি দেখেছি প্রথম সূচক অর্থাৎ লবের সূচকের পাওয়ার বড় ছিল, হরের সূচকের পাওয়ার ছোট ছিল। এখন দেখো কি হয়ে যাচ্ছে, হরের লবের সূচকের পাওয়ার মানে সূচকীয় রাশির সূচক ছোট এবং হরের সূচকীয় রাশির সূচক বড়। সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখে নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু ভেঙে দেখি। এই 2 স্কয়ারকে আমরা 2 × 2 এবং 2^4 কে লিখতে পারি 4টা 2 এর গুণ।
তারপরে দেখো দুইটা 2, নিচের উপরে দুইটা 2, নিচের দুইটা 2 কাটাকাটি হয়ে গেলে কি থাকছে নিচে 2 স্কয়ার। এখন লক্ষ্য করে দেখো 2 স্কয়ারটা আমরা কিভাবে লিখতে পারি? 4 - 2 লিখলে 2 স্কয়ার হয়। এখন আমার এই 4টা কোথায় আছে? সেই আগের ভাগের মতো আমরা 4টা খুঁজি কোথায় আছে। দ্বিতীয় সূচকীয় রাশি অর্থাৎ যেটা n আমরা ধরেছিলাম সেটা হচ্ছে 4, তাহলে আর mটা হচ্ছে 2, তাহলে আমার নিচে যে হরের সূচক সেটা বিয়োগ লবের সূচক। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের n - m, এ যদি a হয় তাহলে আমরা সূত্রটা কিভাবে পেতে পারি? a to the power m divided by a to the power n is equal to 1 by a to the power n minus m। শর্তটা কি? শর্তটা হচ্ছে n যখন বড় হবে, অর্থাৎ এর আগের শর্তটা ছিল কিন্তু m বড়, এখন n বড় হলে যেটা হবে সেটা হচ্ছে 1 by a to the power n minus m। ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, সেটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে শিক্ষার্থী? ওকে বন্ধুরা, এবার দেখি বিশেষ বিশেষ ক্ষেত্রে সূচক যখন সমান হবে, আমরা সূচক বড় ছোট দেখেছি, এখন দেখি সূচক যদি সমান হয় তখন কি হয়। অর্থাৎ m = যখন n হয়, আমরা দুইটা একই রকম সূচকীয় রাশি নিতে পারি, অর্থাৎ পাওয়ার একই রকম। তাহলে আমরা নিলাম 2 to the power 4 divided by 2 to the power 2, আমরা ভাঙলাম দুইটাই 2, চারটা 2 এর গুণ, চারটা 2 2 যদি কেটে যায় তাহলে থাকবে কি? কোন সংখ্যা আছে কি? আছে তো? শূন্য হবে না 1? বলো তো দেখি। হ্যাঁ ঠিক বলেছো, 1। এই যে 1, তারপরে দেখো আমরা এখানে যেটা দেখাতে চাচ্ছি, এই যে সূচকীয় রাশি যে লেফট সাইডে যেটা 2 to the power 4 by 2 to the power 4, এখানে কি হয় আমরা একটু দেখি। সূচকের ভাগের সূত্রের যে প্রথম ফর্মুলা শিখেছি সেটা কি? 2 to the power m divided by 2 to the power n is equal to হচ্ছে 2 to the power m minus n। এখানে m minus n হলে কি হচ্ছে 4 minus 4, মানে 4 minus 4 অর্থাৎ 0 চলে আসছে। তাহলে এই লেফট সাইড আমাদের 0 আর রাইট সাইড 1, অর্থাৎ লেফট সাইডে কি আছে 2 to the power 4 divided by 2 to the power 4, এর মান আমি এখানে বের করেছি 2 to the power 0। তাহলে এই দুইটা যখন লেফট সাইড এগুলো রাইট সাইড যখন সমান হবে তখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 2 to the power 0 is equal to 1। ঠিক আছে, তাহলে এই 2 যদি আমাদের জেনারেল সংখ্যা হয়, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা হয় a, তাহলে m এবং n যদি সমান হয় তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? a to the power 0 is equal to 1 যখন m is equal to n। ঠিক আছে বন্ধুরা, কি মজা না? এরপর দেখো আর একটু বিশেষ ব্যাপার আছে, যেখানে সূচক হবে ঋণাত্মক, সেক্ষেত্রে আমরা কি করব দেখো। 2 to the power 2 square divided by 2 to the power 4, এই দুইটা সূচকীয় রাশিকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো সে আগের মতোই দুইটা 2 এবং নিচে চারটা 2 এরকম করে ভেঙে নিলে আমাদের যেটা দাঁড়াচ্ছে নিচে শুধু থাকছে 2 স্কয়ার। এখন দেখো আমাদের এই যে লেফট সাইডকে আমরা একটু ভাগের সূত্র অনুযায়ী করে নিয়ে আসি, তো দেখি তো কি হয়। দেখো তো 2 স্কয়ার ভাগের সূত্র অনুযায়ী 2 to the 4 ভাগের সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি 2 to the power 2 minus 4 অর্থাৎ m minus n। এখানে m minus n যদি হয় কি হয় 2 minus 4 মানে -2, বড় সংখ্যার আগে ঋণাত্মক চিহ্ন, তাহলে কি হয়ে যাচ্ছে 2 to the power -2। এখন দেখো লেফট সাইড আমাদের এই যে সূচকীয় রাশির ভাগ এইখানে is equal to হচ্ছে 2 to the power 2 আর রাইট সাইড is equal to হচ্ছে 1 by 2 স্কয়ার। তাহলে এই দুটো যদি সমান হয় আমরা কি লিখতে পারি 2 to the power -2 is equal to 1 by 2 স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা জেনারেলাইজ করে সূত্র আকারে নিতে পারি, 2 এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে। এখন আমরা যে কোনো সংখ্যাকে সাধারণভাবে যদি a ধরি বেস এবং সূচককে যদি mn ধরি তাহলে কি আসে দেখো তো a to the power -n is equal to 1 by a to the power n। কি মজা না? তাহলে এই যে সূত্র আমরা ভাগের গুণের সূত্র ভাগের সূত্র শিখলাম, দেখি তো এই সূত্রে আমরা অ্যাপ্লাই করে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি কিনা। চলো তো তাহলে। চলো তো যে সূত্রগুলো আমরা শিখলাম সেই সূত্রগুলো প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারি কিনা। তোমাদের 4.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। চলো তো কি আছে,
এক নম্বরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। আচ্ছা, এইটা সমাধান করতে হলে প্রথমেই আমরা যা দেখব সূচকের যে কোনো সমস্যার সমাধানে প্রথমে আমরা লক্ষ্য করব যেন তার বেসগুলো সমান আছে কিনা, এবং সেই বেসগুলো যদি সমান থাকে তারপরে কোন কোন বেসগুলো সমান আছে তারপর লক্ষ্য করব সেটা কিভাবে আছে, গুণে আছে না ভাগে আছে। তাহলে এই প্রথমে যেটা লক্ষ্য করছি আমরা বেসগুলো সমান দেখেছি, সেটা হচ্ছে উপরে 7 এবং নিচে 3। এরপরে দেখতে পাচ্ছি এটা গুণে আছে। তাহলে দেখো তো গুণের সূত্র আমরা আগেই শিখেছি। গুণের সূত্র প্রয়োগ করে এখানে কি হবে, গুণের সূত্র আছে a to the power m into a to the power n, তাহলে a to the power m plus n হয়ে যাবে। m plus n হলে 7 to the power 3 plus -3, আর নিচে হচ্ছে কোনো পাওয়ার না থাকলে 1 কোনো সংখ্যায়, তাহলে 1 plus -4, তাহলে কি দেওয়া আছে 3 - 3 আর 1 - 4। এখন দেখো 3 - 3 মানে 0 আর 1 - 4 মানে -3, তাহলে 7 to the power 0 divided by 3 to the power -3। তাহলে এর আগে আমরা যে আলোচনা থেকে জানলাম যে a to the power 0 is equal to কি লিখতে পারি বলো তো, মনে আছে কি? 1। ঠিক আছে, a to the power 0 is equal to 1 আর a to the power -n is equal to কি 1 by a to the power n, তাহলে এখানে কি হয়ে যাবে 1/3 কিউব। ঠিক আছে, ওকে। তারপরে এটা ভাগে আছে যেহেতু 1 ডিভাইড বাই 1/3 টু দি পাওয়ার 1/3, তাহলে সেটা আমরা গুণ হয়ে যাবে। তাহলে কিউবকে আমরা 3 কিউব মানে 27 27, তাহলে আমরা যদি উল্টিয়ে দেই ভাগ গুণে 1 ইন্টু 27/1, 1 1 ক্যান্সেল, থাকলো 27। দ্যাট ইজ দ্য আনসার। কি সহজ না? তাহলে চলো এখন আরেকটা অঙ্ক করে দেখাই। এটাও কিন্তু আমাদের অনুশীলনী না, আমার দেয়া অঙ্ক দেখি তোমরা কতটুকু করতে পারো আমাকে সাথে নিয়ে। আচ্ছা, অঙ্কটা হচ্ছে এরকম। এই সমস্যাটা সমাধান করি দেখি তো। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে কোনো সমস্যার যখন আমরা দেখব সেখানে সূচকীয় রাশিগুলো কেমন আছে এবং বেসগুলো কেমন আছে। যদি পূর্ণ সংখ্যা থাকে সেগুলোকে সূচকীয় সংখ্যায় তৈরি করে নেওয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেস হচ্ছে দুইটা সূচকীয় রাশির 5 এবং 2, আর এখানে তিনটে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের টার্গেট কি থাকবে, এই যে পূর্ণ সংখ্যাগুলোকে 2 অথবা 5 বেস নিয়ে সূচক আকারে লেখা। তাহলে দেখি তো 8 কে আমরা লিখতে পারি 2 কিউব এবং 32 কে লিখতে পারি 2 to the power 5, 2 to the power 7 তো আছেই, আর 25 কে লিখতে পারি 5 স্কয়ার। আচ্ছা, তারপরে এখন আমরা যেটা লক্ষ্য করব কি অবস্থায় আছে, সবগুলি আছে গুণে। তাহলে 5 গুলো আমরা একসাথে নিয়ে নেই এবং 2 গুলো একসাথে নিয়ে নেই, নিয়ে আমরা দেখি তো এখানে গুণের সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। অবশ্যই যাবে, এখানে 2 কিউব প্লাস 2 to the power 5, তাহলে 2 to the power 3 plus 5 হবে, তাই না? আচ্ছা, আমরা লিখতে পারি যে 2 to the power 3 plus 5 আর নিচে 2 to the power 7 into 5 স্কয়ার, তারপর 3 plus 5 হচ্ছে 8, 2 to the power 8, আর নিচে হচ্ছে 5 স্কয়ার into 2 to the power 7। দেখো আমরা যেটা করেছি 5 এর সূচকীয় রাশিগুলোকে একদিকে করেছি এবং 2 এর সূচকীয় রাশিগুলোকে একদিকে করেছি যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। এখন দেখো আমাদের এই গুণে এই যে 5 কিউব এবং 5 স্কয়ার ভাগে আছে এবং এখানে 2 to the power 8 এবং 2 to the power 7 সেটাও ভাগে আছে। তাহলে আমরা ভাগের সূত্র শিখেছি। কি শিখেছি? a to the power m divided by a to the power n is equal to হবে m minus n। তাহলে এখানে আমরা সেটা অ্যাপ্লাই করি 5 to the power 3 minus 2 এবং 2 to the power 8 minus 7 গুণ অবস্থায় আছে, তাহলে 3 minus 2 1 হবে আর 8 minus 7 1, 5 into 2, তাহলে কি হয় 5 into 2 10, is the answer। তাহলে হয়ে গেল আমাদের এই প্রবলেমেরও সলিউশন করা। তাহলে এবার চলো তো কি শিখলাম আমরা পুরো ক্লাসটা একটু মূল্যায়ন করে আসি। কি প্রস্তুত তো?
আচ্ছা, তাহলে চলো আমরা কিছু খালি ঘর পূরণ করি। কতে কি আছে দেখো তো, আমাদের বলো তো, ঝটপট উত্তর দাও। ঠিক বলেছ, 4। আমাদের তিনটা 3 যখন গুণন অবস্থায় আছে, তখন 4টা 3 যখন গুণন অবস্থায় আছে, আমরা সেটাকে বলছি 3 to the power 4। আসো খতে দেখতে পাচ্ছি 5 into 5 কিউব is equal to 5 to the power 5। এখানে যে বক্সটা আছে সেখানে কি হবে, কে বলতে পারবে? আচ্ছা, কি হবে? 5 to the power 5 পাইতে হলে এখানে 2 হবে। এই তো, ভেরি গুড। এরপরে খ গেল, এরপর গতে আসি তো, কি আছে? a স্কয়ার ইন্টু a to the power খালি ঘর is equal to a to the power -3। একটু কঠিন হয়ে গেল, চেষ্টা করো তো দেখি। a স্কয়ার আছে, আর এখানে কত সূচক দিলে a to the power -3 হবে? অর্থাৎ এই 2 এর সাথে কত যোগ করলে -3 হবে? একটু কঠিন না? বলে দিচ্ছি তাহলে, -5। ওকে, এরপরে দেখি তো কি আছে। -5 to the power 0 is equal to কত? ঠিক বলেছ, 1। অর্থাৎ a to the power 0 is equal to 1। ওকে, এরপরে কি আছে? is the last question। 7 to the power বক্স আছে, আর নিচে হচ্ছে 343 is equal to 1। বলো তো কি? পারা যাচ্ছে না, না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই 343 কে যদি আমরা সূচকীয় আকারে লিখি 7 কিউব, যেহেতু 1, ডেফিনেটলি এখানে কি হয়ে যাবে? কিউব। তাহলে আমাদের 3। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে আমরা এবার একটু বাড়ির কাজ নিয়ে নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আজকে বাড়ির কাজ নিয়ে নেই। আমরা আজকে যা শিখলাম, অর্থাৎ সূত্রগুলো এবং সূচক সম্পর্কে যা যা শিখলাম, যে অঙ্কগুলো সমাধান করলাম, সেগুলোর উপর ভিত্তি করেই আমরা বাড়ির কাজগুলো করতে পারবো। তোমাদের বইয়ের অনুশীলনী 4.1-এর 3, 4, 6, 7 এই অঙ্কগুলো আজকের আলোচনার উপর ভিত্তি করেই সমাধান করার মতো। তাই তোমরা এগুলো করে ফেলবে বাসায়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, ঘরে থেকো, আর মানসিক স্বাস্থ্যের যত্ন নিও। দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাই।